আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস, আমি মিসির আলি, এর তৃতীয় শেষ পর্ব। দরজায় খটখট শব্দ হচ্ছে। বই নামিয়ে মিসির আলি বললেন, কে? চাচাজি, আমি লিলি। আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আপনার ঘরের ছিটকিনি বরকতকে ঠিক করতে বলেছিলাম। বরকত কি ঠিক করেছে? হ্যাঁ, ঠিক করেছে। ছিটকিনি লাগিয়েছেন? না। ছিটকিনি লাগিয়ে ঘুমোবেন। ভুলবেন না যেন। কুকুরগুলি মাঝে মাঝে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে, এই জন্যে বলছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখেন আপনার মাথার কাছে অ্যালসেশিয়ান, তাহলে ভয়েই হার্টফেল করবেন। অবশ্যই ছিটকিনি লাগিয়ে ঘুমাবো। তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে এসো। আপনি আসতে বলছেন না, এই জন্য আসতে পারছি না। আমি আপনার জন্য পান নিয়ে এসেছি। এসো, ভেতরে এসো। লিলি পানের বাটা হাতে ঘরে ঢুকল। হাসি মুখে বলল, আমাকে আপনার কাছে পাঠিয়েছেন দূরবীনওয়ালা। আমার দায়িত্ব হলো আপনাকে জাগিয়ে রাখা। কেন বলো তো? দূরবীনওয়ালার ধারণা হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হবার পর আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখন তারা দেখা যাবে। বৃষ্টির পর আকাশ নাকি ঝকঝকে হয়ে যায়, তখনই তারা দেখার আসল মজা। ও আচ্ছা। আপনি একবার ঘুমিয়ে পড়লে তো আর আপনাকে জাগানো ঠিক হবে না, তাই আপনাকে জাগিয়ে রাখার চেষ্টা। এখন বলুন, কি করলে আপনি জেগে থাকবেন? জেগে থাকা আমার জন্য কোনো সমস্যা না। আমি অনেক রাত জাগি। তুমি আমাকে জেগে থাকতে বলেছ, আমি জেগে থাকব। অশ্বিনী বাবুর ডায়েরি পড়ছেন? হুম। মরা মানুষের ডায়েরি পড়ে লাভ কি বলুন তো? মানুষটা তো মরেই গেছে। এর চেয়ে জীবিত মানুষের ডায়েরি পড়া ভালো। আপনি এত আগ্রহ করে পুরনো ডায়েরি পড়েন জানলে আমি ডায়েরি লেখার অভ্যাস করতাম। চাচাজি, নিন পান খান। মিসির আলি পান হাতে নিলেন। লিলি চেয়ার টেনে খাটের পাশে বসেছে। তাকে ক্লান্ত লাগছে। পরপর দুবার হাই তুলল। মিসির আলি বললেন, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। সুলতানকে বলে রেখো বৃষ্টি কমলে যেন আমাকে খবর দেয়, আমি জেগে থাকব। আমার সঙ্গে গল্প করতে আপনার ভালো লাগছে না, তাই না? আপনার মন পড়ে আছে অশ্বিনীবাবুর লেখাতে। ঠিক বলছি না চাচাজি? মিসির আলি বললেন, ডায়েরিটা পড়ে শেষ করতে ইচ্ছা হচ্ছে, এটা ঠিক। তার মানে এই না যে তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তুমি খুব গুছিয়ে কথা বলো। লিলি বলল, অশ্বিনীবাবুর ডায়েরি পড়ে কী তথ্য বের করলেন বলুন শুনি। মাত্র তো পড়া শুরু করেছি। যা পড়েছেন সেখান থেকে এখনো ইন্টারেস্টিং কিছু বের করতে পারেননি? পূর্ণাক ফুলের কথা লেখা আছে, খুব আগ্রহ করে লেখা। এই ফুল বেটে গায়ে মাখলে গায়ের রং উজ্জ্বল হয় বলে তিনি লিখেছেন। এর থেকে ধারণা করা যায় যে গায়ের রং নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আমার ধারণা তার মেয়েগুলির গায়ের রং ছিল কালো। তিনি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন, যে কালী হল গৌরকালী, অর্থাৎ সেই কালীর গায়ের রঙও সাদা। তার মানে গায়ের রঙের প্রতি অশ্বিনীবাবুর মনে অবসেশন তৈরি হয়েছিল। লিলি মুগ্ধ গলায় বলল, বাহ, আপনি তো চট করে একটা ব্যাপার ধরে ফেলেছেন। মিসির আলি বললেন, আমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। হাইপোথিসিসটা সত্যি কিনা তার এখনো প্রমাণ হয়নি। লিলি একটু ঝুঁকে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা চাচাজি, মাঝে মাঝে কিছু বাড়ি যে অভিশপ্ত হয়ে যায়, এটা কি আপনি জানেন? মিসির আলি সোজা হয়ে বসতে বসতে বললেন, অভিশপ্ত বাড়ি বলে কিছু নেই। বাড়ি হলো বাড়ি, ইট পাথরের একটা স্ট্রাকচার, এর বেশি কিছু না। লিলি বলল, চাচাজি আমার কথা শুনুন। এমন অনেক বাড়ি আছে যেখানে বিশেষ কিছু ঘটনা বারবার ঘটতে থাকে, একটা চক্রের মতো ব্যাপার, চক্র ঘুরতে থাকে। এই বাড়িটাও সেরকম একটা বাড়ি। তার মানে? এই বাড়িটাও একটা চক্রের মধ্যে পড়ে গেছে। আপনি এমন বুদ্ধিমান একজন মানুষ, আপনার চোখে চক্রটা পড়ছে না কেন? মিসির আলি বললেন, চক্র বলে কিছু নেই লিলি। লিলি চাপা গলায় বলল, চক্র অবশ্যই আছে। অশ্বিনীবাবু তার বাড়িতে গৌর কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানও কি তাই করেনি? মন্দিরে সে কি একটি মূর্তি রাখেনি? চাচাজি, আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি।
আপনি ঘুমিয়ে পড়ুন। আজ রাতে বৃষ্টি থামবে না। সারা রাত বৃষ্টি হবে, কালো বৃষ্টি হবে। বিছানা থেকে নেমে ছিটকিনি লাগান। শেষে দেখা যাবে ছিটকিনি না লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। এ বাড়িতে কখনো ছিটকিনি না লাগিয়ে ঘুমাবেন না, কখনো না। মিসির আলি বিছানা থেকে নামলেন, দরজার ছিটকিনি লাগালেন, বিছানায় এসে বসলেন। অশ্বিনীবাবুর ডায়েরি এখন তার পড়তে ইচ্ছা করছে না। বৃষ্টির বেগ আরও বাড়ছে, গাছের পাতায় শোঁ শোঁ শব্দ হচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার খুবই অস্থির লাগছে। চক্রের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছেন না। বিশ্বব্রহ্মাণ্ডে চক্র তো আছেই। পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে, প্রতিবারই একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। ঘুরছে গ্যালাক্সি, অতি ক্ষুদ্র যে ইলেকট্রন সেও ঘুরপাক খাচ্ছে নিউক্লিয়াসের চারদিকে। পদার্থের সর্বশেষ অবস্থা ল্যাপটনস। এর ভর নেই, চার্জ নেই, অস্তিত্বই নেই, শুধু আছে ঘূর্ণন, স্পিন। জন্মের পর মৃত্যু, জীবনচক্র। বিগ ব্যাংয়ে মহাবিশ্ব তৈরি হলো, মহাবিশ্ব ছড়িয়ে পড়ছে। কোনো এক সময় আবার তা সংকুচিত হতে শুরু করবে, আবার এক বিন্দুতে মিলিত হবে, আবার বিগ ব্যাং হবে, আবারও মহাবিশ্ব ছড়াবে। দ্য এক্সপেন্ডিং ইউনিভার্স। মিসির আলি কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না। তার ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দে। কে যেন তার গায়ে গরম নিঃশ্বাস ফেলছে। খুবই অস্বাভাবিক ব্যাপার। ঘরের দরজা বন্ধ, বাইরের কারো ঢোকার কোনো পথ নেই। মিসির আলি চোখ মেললেন। হারিকেনের আলোয় স্পষ্ট দেখলেন বিশাল একটা কুকুর। কুকুরটার মুখ তার মাথার কাছে। তার গরম নিঃশ্বাস চোখে মুখে এসে লাগছে। পশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায়, এর চোখও সবুজ। এ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসির আলি চোখ বন্ধ করে ফেললেন। ব্যাপারটা স্বপ্ন তো বটেই, অত্যন্ত জটিল স্বপ্ন, যা মস্তিষ্কের অতল গহ্বর থেকে উঠে এসেছে। কুকুরটা চাপা শব্দ করছে। এই শব্দ স্বপ্নের অংশ। কুকুরটা এখন খাট থেকে দূরে সরে যাচ্ছে। এই তো এখন ফিরে আসছে, আবার যাচ্ছে। এখন সে খাটের চারদিকে পাক খেতে শুরু করেছে। কুকুরটা ঘুরছে চক্রাকারে। আবারও সেই চক্র চলে এলো। চক্রের হাত থেকে মানুষের মুক্তি নেই। মিসির আলি চোখ মেললেন। অতি সাবধানে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। দরজা খোলা। খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বৃষ্টি থেমে গেছে, বাতাসও হচ্ছে না। দরজা খুলল কিভাবে? বাইরে থেকে দরজা খোলার কোনো ব্যবস্থা কি আছে? এটা নিয়ে চিন্তা করার কোনো অর্থ আছে? কোনোই অর্থ নেই। স্বপ্নে বন্ধ দরজা, খোলা দরজা বলে কিছু নেই। স্বপ্নের লজিক খুঁজতে যাওয়া অর্থহীন। রাত কত হয়েছে? টেবিলের উপর হাত ঘড়িটা রাখা আছে। ঘড়ি দেখতে হলে তাকে উঠে বসতে হবে, তাতে শব্দ হবে, কুকুরের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই কাজটা এখন কিছুতেই করা যাবে না। ভয়ঙ্কর অ্যালসেশিয়ান কুকুর। তার মনে কোনো রকম সন্দেহ উপস্থিত হলেই সে ঝাঁপ দিয়ে পড়বে। মিসির আলির হাত পা ঠান্ডা হয়ে এলো। খুব পানির তৃষ্ণা হচ্ছে। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই তৃষ্ণাবোধ মিথ্যা, কারণ পুরো ব্যাপারটাই মিথ্যা। তিনি স্বপ্ন দেখছেন, এর বেশি কিছু না। কুকুরটা যদি তার উপর ঝাঁপ দিয়েও পড়ে, তাতে তার কিছু হবে না, বরং লাভ হবে, দুঃস্বপ্ন ভেঙে যাবে। তিনি মিথ্যামিথ্যি জাগবেন না, সত্যিকার অর্থেই জাগবেন। তখনও যদি তৃষ্ণা থাকে তাহলে পানি খাবেন, তৃষ্ণা না থাকলে চা খাবেন, চা খাবার পর একটা সিগারেট। মিসির আলি খুব সাবধানে বিছানায় উঠে বসলেন। কুকুরটা হাঁটা বন্ধ করে স্থির হয়ে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার লেজ নড়ছে। এর মানে কি এই, সে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? মিসির আলি এখন মনে প্রাণে চাচ্ছেন কুকুরটা তার উপর ঝাঁপ দিয়ে পড়ুক, স্বপ্ন ভেঙে যাক। কুকুর ঝাঁপ দিচ্ছে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, অশ্বিনীবাবুর কি কুকুর ছিল? জিজ্ঞেস করে জানতে হবে। দরজায় শব্দ হলো। টকটক করে মোর্স কোডের মতো শব্দ করছে, যেন কেউ কোনো সংকেত দিচ্ছে। মিসির আলি দরজার দিকে তাকালেন। খোলা দরজার ওপাশে কাউকে দেখা যাচ্ছে না, তবে কেউ যে আছে তা বোঝা যাচ্ছে। যে আছে তাকে মিসির আলি চেনেন না, কিন্তু কুকুরটা চেনে। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। কুকুরটা সিঁড়ি বেয়ে নামছে। তার নেমে যাবার শব্দ পাওয়া যাচ্ছে। মিসির আলি দ্রুত বিছানা থেকে নামলেন। দরজা বন্ধ করে ছিটকিনি টেনে দিলেন। টেবিলের কাছে এসে ঘড়ি দেখলেন, রাত ৩:২৫। তিনি পরপর ২ গ্লাস পানি খেলেন। তারপরেও তৃষ্ণা কমছে না। তিনি খুব যে নিশ্চিন্ত বোধ করছেন তাও না।
স্বপ্নে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। স্বপ্ন ফিজিক্সের সূত্র মেনে চলে না। হয়তো এক্ষুনি দেখা যাবে কুকুরটা বন্ধ দরজা ভেদ করে চলে এসেছে। সে একা আসেনি, সঙ্গী দুজনকেও নিয়ে এসেছে। মানুষের মতো কথা বলাও শুরু করতে পারে। না, তা করবে না। স্বপ্ন ফিজিক্সের সূত্র না মানলেও সাধারণ কিছু নিয়ম মানে। ৮-৯ বছরের বাচ্চা যদি কুকুর স্বপ্নে দেখে, তাহলে সেই কুকুর তার সঙ্গে কথা বললেও বলতে পারে। মিসির আলি যে কুকুর দেখবেন সে কুকুর কথা বলবে না। তিনি কি করবেন বুঝতে পারছেন না। বিছানায় উঠে আবার ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করবেন, নাকি হাঁটাহাঁটি করবেন? মিসির আলি জানলার কাছে চলে গেলেন। যদি কুকুরটাকে দেখা যায়। চেরি গাছের নিচে কেউ কি আছে? হ্যাঁ, আছে তো বটেই। ওই তো হুইল চেয়ারটা দেখা যাচ্ছে। হুইল চেয়ারের পেছনে আছে বরকত। রাত ৩:২৫ ওরা দুজন কি করছে? তারা দেখার প্রস্তুতি। হঠাৎ মিসির আলির বুকে একটা ধাক্কার মতো লাগলো। তিনি অবাক হয়ে দেখলেন হুইল চেয়ারে বসা মানুষটা উঠে দাঁড়িয়েছে। এই তো হাঁটতে শুরু করেছে। মন্দিরের দিকে কি যাচ্ছে? হ্যাঁ, ওই দিকেই যাচ্ছে। এখন সিগারেট ধরিয়েছে, আবার ফিরে আসছে। হাতের জ্বলন্ত সিগারেট এখন ফেলে দিল। এই মানুষটা যে সুলতান, তাতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। মানুষটা আবার হাঁটতে শুরু করেছে। মিসির আলি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। না, মানুষটা মন্দিরের দিকে যাচ্ছে না। সে মন্দিরের পেছনে যাচ্ছে। মন্দিরের পেছনে আছে কুয়া। এখান থেকে কুয়া দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে সম্ভব। মিসির আলি কুয়া দেখার জন্য অপেক্ষা করছেন। কুয়া দেখা গেল না। মানুষটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত মিসির আলি তাকিয়ে রইলেন। মিসির আলির মাথায় সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ। মনে হচ্ছে কাছেই কোথাও সমুদ্র আছে। বড় বড় ঢেউ উঠছে। ঢেউয়ের মাথায় সমুদ্র ফেনা। মাথা এলোমেলো লাগছে। কেউ কি ভরাট গলায় কবিতা আবৃত্তি করছে? I let myself in at the kitchen door. It is you, she said. I can't get up. Forgive me. Not answering your knock. I can no more. Let people in, then I can keep them out. এটা কার কবিতা? মিসির আলি কিছুতেই মনে করতে পারলেন না। ঘুমে তাঁর চোখ বন্ধ হয়ে আসছে। তিনি বিছানায় শুয়ে পড়লেন। মাথার ভেতর কবিতাটা ভাঙা রেকর্ডের মতো বেজে যাচ্ছে। I let myself in at the kitchen door. It is you, she said. I can't get up. Forgive me. আমাকে ক্ষমা করো, আমি উঠতে পারছি না। I can't get up. Forgive me. সূর্য ওঠার আগেই মিসির আলির ঘুম ভাঙল। অন্ধকার মাত্র কাটতে শুরু করেছে। টেবিলে রাখা হারিকেন নিভে গেছে। টেবিল ল্যাম্প দপদপ করছে। যে কোনো মুহূর্তেই নিভবে। মনে হচ্ছে হিসেব করে তেল দেয়া। সূর্যের আলো ফুটবে আর এরা নিভে যাবে। মিসির আলি প্রথমেই তাকালেন দরজার দিকে। ছিটকিনি লাগানো আছে, দরজা বন্ধ। তিনি বিছানায় উঠে বসে মেঝের দিকে তাকালেন। মেঝে ঝকঝক করছে। ঝড় বৃষ্টির রাতে কোনো কুকুর উঠে এলে মেঝেতে তার পায়ের দাগ থাকত। মেঝেতে কোনো দাগ নেই। গতরাতে তিনি মোটামুটি ভয়াবহ একটা স্বপ্ন দেখেছিলেন। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। তবু সন্দেহটা যাচ্ছে না। তিনি বিছানা থেকে নামলেন। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন। সকালের প্রথম আলোয় নদী দেখা যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো, নদীটা পাঁচিল ঘেরা বাড়ির সঙ্গে যাচ্ছে না। মনে হচ্ছে ওই বাড়িটার সঙ্গে নদীর কোনো যোগ নেই। নদী দেখতে ভালো লাগছে না। ভেতরের উঠোনে একটা জল চৌকির উপর বরকত দাঁড়িয়ে আছে। তার হাতে পেতলের বদনা। সে মিসির আলিকে দেখতে পায়নি। মিসির আলি ডাকলেন, এই বরকত। বরকত ভয়াবহভাবে চমকে উঠল। হাত থেকে বদনা জল চৌকিতে পড়ে ঝনঝন শব্দ হলো। এতটা চমকানোর কোনো কারণ নেই। মিসির আলি বললেন, কি করছো? নামাজে রুজু করি, ফজরের নামাজ। মিসির আলি বিস্মিত হলেন। এত দীর্ঘ বাক্য বরকত তার সঙ্গে এর আগে ব্যবহার করেনি। তোমার কুকুর কি বাধা আছে? জি বান্দা, আসেন, নিচে আসেন। মিসির আলি নিচে নেমে এলেন। বরকত বলল, চা খাইবেন? মিসির আলি বললেন, গরম চা খেতে পারলে ভালো হতো। নামাজ শেষ কইরা চা দিতাছি। তোমার কুকুরগুলি কোথায় একটু দেখি। বরকত আঙুল উঁচিয়ে পেয়ারা গাছের সঙ্গে বাঁধা কুকুরগুলি দেখালো। গলা নামিয়ে বলল,
কাছে যান, শরীরে হাত দেন, আপনারে কিছু বলবো না। কিছু বলবে না কেন? বরকত চাপা গলায় বলল, একটা ঘটনা ঘটাইছি। আপনার জুতা আর কাপড় শুকায় দিছি, এখন এরা আপনার শরীরের গন্ধ চিনে। মিসির আলি বললেন, কাজটা তুমি নিজ থেকে করনি, কেউ তোমাকে করতে বলেছে। কে বলেছে? বরকত জবাব দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলির মনে হলো বরকত তার আগের অবস্থায় ফিরে গেছে, এখন আর কথা বলবে না। কিছু জিজ্ঞেস করলে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকবে। মিসির আলি বললেন, গেট খুলে দাও, নদীর পাড়ে বেড়াতে যাব। এত কাছে নদী, অথচ নদী দেখা হয়নি। বরকত বলল, গেট খুলন যাইব না, বড় সাহেবের নিষেধ আছে। নিষেধ? জি নিষেধ। আমি খুলতে চাইলেও খুলতে পারবো না, চাবি থাকে বড় সাহেবের কাছে। চাবি সবসময় বড় সাহেবের কাছে থাকে? বরকত শীতল গলায় বলল, সব সময় চাবি ওনার কাছে থাকে না, যখন আপনার মতো কেউ বেড়াইতে আসে তখন চাবি ওনার কাছে থাকে। মিসির আলি বললেন, যাতে অতিথিরা পালিয়ে যেতে না পারে সেই জন্যে? কী জন্যে সেইটা আমি জানি না, বড় সাহেব জানে। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়তে যাও, তোমার নামাজের দেরি হয়ে যাচ্ছে, শেষের নামাজ কাজা হবে। বরকত গম্ভীর মুখে বলল, ফজরের নামাজ দুপুর পর্যন্ত কাজা হয় না, এর একটা ইতিহাস আছে, ইতিহাসটা শুনবেন? বলো শুনি। নবী করিম একবার দেরি কইরা ঘুম থেকে উঠছিলেন, নবী করিমের জন্য আমরা মাফ পাইছি। এটা জানতাম না। ভদ্রলোকেরা সব বিষয় জানে, ধর্মকর্ম বিষয় জানে না, এইটা একটা আফসোস। আফসোস তো বটেই। বরকত, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি বাগানের দিকে যাচ্ছি, তুমি নামাজ শেষ করে চা নিয়ে এসো। 2 কাপ চা আনবে, আমার জন্য 1 কাপ, তোমার জন্য 1 কাপ। আমরা চা খেতে খেতে গল্প করব। ভালো কথা, আমি যখন তোমাকে ডাকলাম তুমি এত ভয় পেলে কেন? ভয় হাত থেকে একেবারে বদনা পড়ে গেল। বরকত জবাব দিল না, তার ঠোঁটের কোণায় অস্পষ্ট হাসির রেখা দেখা গেল। মিসির আলি হাঁটতে শুরু করলেন, চেরি গাছের নিচে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি মাটির দিকে। হুইলচেয়ারের কোনো দাগ কি মাটিতে আছে? থাকার কোনো কারণ নেই। কাল রাতে যা দেখেছেন তার পুরোটাই স্বপ্ন। এই সত্য সন্দেহাতীতভাবে সত্য। তারপরেও দেখা, মানুষের মন এমন যে একবার কোনো বিষয়ে সন্দেহ উপস্থিত হলে সেই সন্দেহ আর যেতেই চায় না। কাপড়ে ময়লা লেগে যাবার মতো, যত ভালো করেই ধোয়া হোক অস্পষ্ট দাগ থেকেই যায়, সেই দাগ বারবার ধুতে ইচ্ছা করে। হুইলচেয়ারের পায়ের রেখা ভেজা মাটিতে আছে। মিসির আলির ভুরু কুঞ্চিত হল। স্বপ্নের একটি অংশ কি সত্যি? মানুষ যেমন মিথ্যা কথা বলার সময় মিথ্যার সঙ্গে কিছু সত্য মিশিয়ে দেয়, স্বপ্নেও কি সেরকম কিছু ঘটে? মস্তিষ্ক স্বপ্নের সঙ্গে সামান্য বাস্তব মিশায়। মিসির আলি হুইলচেয়ারের দাগ ধরে এগুতে লাগলেন। তাকে বেশি দূর যেতে হলো না, তার আগেই থমকে দাঁড়াতে হলো। লাইব্রেরি ঘরের বারান্দা থেকে সুলতান বলল, স্যার কি করছেন? সুলতানের গলায় চাপা কৌতূহল। মিসির আলি বললেন, কিছু করছি না, হাঁটছি, প্রাতঃভ্রমণ বলতে পারো। আমার কাছে মনে হচ্ছিল মাটিতে কি যেন খুঁজতে খুঁজতে এগুচ্ছেন। কি খুঁজছেন? হুইলচেয়ারের পায়ের দাগ? মিসির আলি বললেন, হ্যাঁ, তুমি কাল রাতে হুইলচেয়ার নিয়ে বাগানে ঘুরেছ, কোথায় কোথায় গিয়েছিলে তাই দেখছিলাম। এই অনুসন্ধানের আপনার বিশেষ কোনো কারণ আছে কি? না, তেমন কোনো কারণ নেই। শেষ রাতের দিকে বৃষ্টি থামল, আকাশ পরিষ্কার হলো, আমি বাগানে ঘুরছিলাম এবং আকাশ দেখছিলাম। সুলতান হুইলচেয়ার নিয়ে লাইব্রেরি ঘরের বারান্দা থেকে নিচে নামতে শুরু করল। হুইলচেয়ারে বারান্দা থেকে বাগানে নামার জন্য ব্যবস্থা করা আছে, তারপরেও তাকে নামতে হচ্ছে সাবধানে। সুলতান সহজ গলায় বলল, পঙ্গু মানুষের মাঝে মাঝে ঘুরে বেড়াতে ইচ্ছা করে, বাগানে যেতে ইচ্ছা করে। শীতের সময় বাগানে ঘুরে বেড়ানো সহজ, বর্ষার সময় বেশ কঠিন, কাদায় চাকা ডেবে যায়, তখন পেছন থেকে কাউকে ঠেলতে হয়। স্যার, আপনার রাতের ঘুম ভালো হয়েছিল? হ্যাঁ, ভালো হয়েছে। বেশ ভালো নাকি মোটামুটি ভালো? বেশ ভালো। আপনি কি আর্লি রাইজার? না, আজ কিভাবে কিভাবে যেন ঘুম ভেঙে গেছে। আমার কপালে সূর্যোদয় দৃশ্য নেই, শুধু সূর্যাস্তের দৃশ্য। সুলতান হালকা গলায় বলল, আমার কপালে সূর্যোদয় দৃশ্য প্রচুর পরিমাণে আছে। আমি রাতে ঘুমাই না, সকালে সূর্য দেখে ঘুমোতে যাই। আমার কপালে সূর্যাস্ত নেই। মিসির আলি বললেন,
আমি তোমাকে ঘুম থেকে বঞ্চিত করছি, যাও শুয়ে পড়ো। সুলতান বলল, না, আজ আমি আপনার সঙ্গে গল্প করব। চলুন নীলমরিচ ফুল গাছটার কাছে যাই। আপনি বেদিতে বসবেন, আমি বসবো হুইল চেয়ারে। আমাদের আই লেভেল ঠিক থাকবে। মিসির আলি বললেন, বরকতকে চা নিয়ে আসতে বলেছিলাম, তুমি চা খাবে? খেতে পারি। চায় চিনি কতটুকু খাও? কেন জানতে চান বলুন তো? বিশেষ কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করলাম। 2 চামচ। আমার ধারণা ছিল তুমি চায় চিনি খাও না। এরকম ধারণা হবার কারণ কি? মধু খাও না তো, তাই ভাবলাম মিষ্টি জাতীয় কিছুই খাও না। সুলতান শীতল গলায় বলল, মধু খাই না আপনাকে কে বলল? মিসির আলি হাসি মুখে বললেন, কেউ বলেনি। আমার ধারণা তুমি মধু খাও না, অন্যদের আগ্রহ করে খাওয়াও। আমার ধারণাটা কি ঠিক? হ্যাঁ, আপনার ধারণা ঠিক। আমি মধু খাই না এই ধারণা আপনার কেন হলো এটা বুঝতে পারছি না। ব্যাখ্যা করবেন? আমার সিক্স সেন্স এরকম বলছিল। সুলতান কঠিন গলায় বলল, সিক্স সেন্স বলে কিছু নেই। এটা আপনি যেমন জানেন আমিও জানি। আমি মধু খাই না এটা কেন বললেন? সুলতান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। তার হাতের মুঠি বন্ধ। প্রতিটি লক্ষণ বলে দিচ্ছে সে রেগে গেছে, রাগ সামলাতে পারছে না। মিসির আলি সুলতানের রাগটাকে তেমন গুরুত্ব দিলেন বলে মনে হলো না, যেন তিনি ধরেই নিয়েছেন সুলতান রাগবে। মিসির আলি গাছের বেদিতে পা তুলে বসলেন। স্বাভাবিক গলায় বললেন, সুলতান, তোমার কাছে কি সিগারেট আছে? দিনের প্রথম চাটা সিগারেট দিয়ে খেতে হয়। আমি আমার প্যাকেট ভুলে উপরে রেখে এসেছি। সিগারেট হাতে নিয়ে বসে থাকি, এর মধ্যে চা চলে আসবে। সিগারেট হাতে বসে থাকার মধ্যেও আনন্দ আছে। যারা ধূমপান করে না তারা সুস্বাস্থ্যের আনন্দ পায়, সিগারেট হাতে বসে থাকার আনন্দটা পায় না। বরকত চা নিয়ে এসেছে। দুজনের জন্যই চা এনেছে। সুন্দর কাপে করে মিসির আলির জন্য চা, আর তার নিজের জন্য গ্লাস ভর্তি চা। মিসির আলি বললেন, বরকত, তুমি কাপটা তোমার বড় সাহেবকে দাও, আর আমি তোমার গ্লাসে করে চা খাবো। গ্লাস ভর্তি করে চা খাওয়ায় আলাদা আনন্দ আছে। কাপের চা বাইরে থেকে দেখা যায় না, গ্লাসের চা দেখা যায়। সুলতান সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, আমি মধু খাই না এই ধারণার পেছনে আপনার ব্যাখ্যাটা এখন শুনি। আমি ব্যাখ্যাটা শোনার জন্য অপেক্ষা করছি। আমার ব্যাখ্যা খুবই সহজ। তুমি আমাকে মধু দেবার সময় নাক মুখ কুঁচকে ফেলেছিলে, রিফ্লেক্স অ্যাকশন। সেখান থেকেই বুঝলাম তুমি মধু খাও না। খেলেও যে মধুটা আমাকে খেতে দিয়েছ সেটা খাও না। তাহলে শুধু শুধু সিক্স সেন্সের কথা কেন বললেন? আমি একটা ছোট্ট পরীক্ষা করলাম। আমি দেখলাম সিক্স সেন্সের কথা শুনে তুমি চমকে গেলে, খানিকটা রেগেও গেলে। চমকাও কি না এটাই ছিল আমার পরীক্ষা। বরকত দেখি চা ভালো বানায়। সুলতান তাকিয়ে আছে, মনে হচ্ছে সে অপেক্ষা করছে মিসির আলি কী বলেন তা শোনার জন্যে। মিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তুমি যখন বললে সুন্দরবনের নানান ধরনের ফুলের মধু পাওয়া যায়, খলিশা ফুলের মধু, কেওড়া ফুলের মধু, গরান ফুলের মধু, তখন হঠাৎ করে আমার মনে হলো অনেক বিষাক্ত ফুলও তো প্রকৃতিতে আছে, যেমন ধরো ধুতরা ফুল। এমন কি হতে পারে না যে কিছু মৌমাছি ধুতরা ফুল থেকে মধু নেয়? সেই সব ফুলে ধুতরার ভয়ঙ্কর বিষ মিশবে। সেই বিষ হলো এ ভেরি পাওয়ারফুল হ্যালোসিনেটিং ড্রাগ, যা মানুষের চিন্তায় কাজ করে, চেতনাকে পাল্টে দেয়, রিয়েলিটির ভুল ব্যাখ্যা করে। সুন্দরবন হলো একটা ট্রপিক্যাল ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সেখানে ধুতরা ফুল থাকারই কথা। তুমি বলো, থাকবে না? হ্যাঁ, থাকবে, এবং আছে। সুন্দরবনের ভেতর মাঝে মাঝে হঠাৎ কিছু ফাঁকা জায়গা পাওয়া যায়, সেখানে প্রচুর ধুতরা ফুল ফোটে। সেই ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। সব মৌমাছি করে না, বিশেষ এক ধরনের মৌমাছি করে। এদের মৌমাছিও বলে না, বলে মৌপোকা। মিসির আলি বললেন, যে কোনোভাবেই হোক বিশেষ ধরনের এই মধু তোমার সংগ্রহে আছে। তার খানিকটা তুমি আমাকে 2 দফায় খাইয়েছ, যে কারণে আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নের সঙ্গে বাস্তব মিশেছিল। প্রথম রাতে সাপ নিয়ে কথা হলো, আমি স্বপ্নে দেখলাম সাপ। দ্বিতীয় রাতে কুকুর নিয়ে কথা হলো। লিলি আমাকে বলল দরজার ছিটকিনি বন্ধ করে ঘুমোতে। মাঝে মাঝে কুকুর দোতলায় উঠে আসে। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম কুকুর। কুকুরটা ঘরে ঢুকে আমার বিছানার চারদিকে ঘুরপাক খাচ্ছিল। সুলতান বলল, আপনার ডিটেকটিভ লজিক যে ভালো আমি জানতাম,
এতটা ভালো বুঝতে পারিনি। আই এম ইমপ্রেসড। মিসির আলি চায়ের গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, এখন তুমি কি আমাকে বলবে কেন আমাকে এখানে এনেছো? তারা দেখানোর জন্য নিশ্চয় আনোনি। চিঠিতে তুমি টোপ ফেলার কথা বলেছ, সেটা কথার কথা ছিল না, আসলেই টোপ ফেলে এনেছো। কেন এনেছো খোলাখুলি বলতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আপনার সঙ্গে অনেক লুকোচুরি খেলা হয়েছে, আর খেলার প্রয়োজন দেখছি না। তাহলে তোমার উদ্দেশ্যটা বলে ফেলো। তুমি কিছু মনে করো না, আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি আজ চলে যাব। দুপুরের পর রওনা হতে চাই। সুলতান বলল, আজ অমাবস্যা, আকাশে মেঘ নেই। আমি নিশ্চিত যে আজ রাতে আকাশ পরিষ্কার থাকবে। আপনাকে আজ রাতে একটা স্পাইরাল গ্যালাক্সি দেখাবো। দেখার পর মনে হবে আপনার মানব জীবন ধন্য। আমার গ্যালাক্সি দেখার কোনো শখ এখন নেই। আমি চলে যেতে চাচ্ছি। আকাশ দেখতে ইচ্ছা করছে না। সুলতান শীতল গলায় বলল, স্যার শুনুন, আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কথা ভুলে যান। আমি আপনাকে এখান থেকে বের হতে দেব না। মিসির আলি অবাক হয়ে বললেন, বের হতে দেবে না? সুলতান বলল, না, এবং তার জন্য কোনো সমস্যাও হবে না। কেউ জানবেও না আপনি কোথায় আছেন। আপনার পরিচিতজনরা জানে আপনার স্বভাব হচ্ছে মাঝে মধ্যে বাইরে কোথাও চলে যাওয়া। সবাই ভাববে এবারও তাই হয়েছে। আপনার এক ছাত্র আপনার জন্য টেকনাফ অপেক্ষা করছে। সে যখন দেখবে আপনি এসে পৌঁছাননি, তখন সে খানিকটা খোঁজ খবর করবে। সবাই জানবে টেকনাফ যাবার পথে আপনি হারিয়ে গেছেন। কিছুদিন পর মানুষ আপনাকে ভুলে যাবে। মানুষ বিস্মৃতি পরায়ণ জীব। আমাকে আটকে রেখে তোমার লাভ কি? লাভ আছে। সাইকোলজি, বিশেষ করে প্যারাসাইকোলজির উপর আপনার দখল অসাধারণ। আপনি আমার উপর গবেষণা করবেন, আমার মাথার ভেতরে উকি দিয়ে দেখবেন সেখানে কি আছে, কেন আমি এরকম। তুমি কীরকম? আপনার অনুমান শক্তি তো ভালো, আপনি অনুমান করুন। আপনাকে সামান্য সাহায্য করছি। আমার তুলনায় অশ্বিনী কুমার একজন মহাপুরুষ। হা হা হা। মিসির আলি তাকিয়ে আছেন। সুলতানও তার দিকে তাকিয়ে আছে। সে এখন আর হাসছে না, কিন্তু হাসিটা শরীরের ভেতর আছে, কারণ তার শরীর কাঁপছে। মনের ছায়া চোখে নাকি পড়ে। চোখ হচ্ছে মনের জানালা। মিসির আলির মনে হলো না সুলতানের চোখে মনের কোনো ছায়া পড়েছে। শান্ত স্থির চোখ, যে চোখ বুদ্ধিতে ঝকমক করছে। সুলতান বলল, স্যার আপনার কি ভয় লাগছে? মিসির আলি বললেন, না। সুলতান বলল, ভয় লাগছে না কেন? বুঝতে পারছি না কেন। সুলতান বলল, আপনি যে ভয় পাচ্ছেন না সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। ভয় পাবেন না জানলে আগেই আপনাকে বলতাম। যাই হোক, আপনার উচিত আমাকে ধন্যবাদ দেয়া। কেন বলো তো? সুলতান সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনাকে জীবনের শ্রেষ্ঠতম গবেষণার সুযোগটা আমি করে দিচ্ছি। একজন অতি ভয়ঙ্কর মানুষকে আপনি খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন, যে আপনার গবেষণায় আপনাকে সাহায্য করবে। আপনিও আমাকে কিছুটা সাহায্য করবেন। আমি কি সাহায্য করব? আমাকে সঙ্গ দেবেন। আপনার সঙ্গে বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা নিয়ে আলাপ করব। আকাশের তারা দেখব। তাছাড়া আমি নিজেও ছোটোখাটো কিছু পরীক্ষা করছি, মানসিক পরীক্ষা। এই পরীক্ষাতে আপনি সাহায্য করবেন। মনোজগতের যে পড়াশোনা আপনার আছে, আমার তা নেই। পরীক্ষাটা ঠিকমতো হচ্ছে কি না আপনি দেখে দেবেন। কি পরীক্ষা? সালমা নামের একটা মেয়ের কথা আপনাকে চিঠিতে লিখেছিলাম, তাকে নিয়েই পরীক্ষা। আমি মোটামুটি নিশ্চিত যে সব মানুষের ভেতরই অতীন্দ্রিয় ক্ষমতা আছে। মানুষের মনে ভয়ঙ্কর চাপ দিয়ে সেই ক্ষমতা বের করে আনা যায়। আমি সালমার উপর এই চাপটাই দিচ্ছি। মেয়েটা কোথায়? মেয়েটাই বাড়িতেই আছে। রাতে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। লিলি বলছিল সালমা বলে আলাদা কেউ নেই, লিলি সালমা। লিলি সব কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করার কিছু নেই। আমি এখন ঘুমোতে যাব। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করুন। হুইল চেয়ারের কি তোমার প্রয়োজন আছে? না, হুইল চেয়ারের আমার কোনোই প্রয়োজন নেই। আমি শারীরিকভাবে সুস্থ একজন মানুষ। ইচ্ছা করেই হুইল চেয়ারে সময় কাটাই, যাতে বাইরের লোকজন জানে এ বাড়িতে পঙ্গু একজন মানুষ থাকে। পঙ্গু বলেই সে শহর ছেড়ে নির্জনে বাস করে। এই কাজটা না করলে কথা উঠত সম্পূর্ণ সুস্থ একজন মানুষ দিনের পর দিনই নির্জনের স্বেচ্ছাবন্দী হয়ে আছে কেন? অবশ্যই হুইল চেয়ারের একটা ভালো ব্যবহারও আছে। টেলিস্কোপ ফিট করে তারা দেখার সময় এটা খুব কাজে লাগে। তুমি যে আমাকে এখানে আটকে রাখার জন্য এনেছো,
তাকে এই বাড়ির লোকজন জানে? জানবে না কেন, জানে। লিলি জানে, বরকত জানে। আপনার মতো অনেকেই এই বাড়িতে আসে, কেউ ফিরে যায় না। বুঝতেই পারছেন, এ বাড়ি থেকে কাউকে জীবিত ফেরত পাঠানো আমার জন্য সম্ভব না। কোনো ভয়ঙ্কর মানুষ যদি তার কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়, তাহলে অবশ্যই তাকে সাবধানী হতে হবে। সিরিয়াল কিলারদের কথাই ধরুন, সব সিরিয়াল কিলারই চিতাবাঘের চেয়েও সাবধানী। তাকে একের পর এক মানুষ মারতে হবে। সাবধানী না হলে এই কাজটা সে করতে পারবে না। স্যার, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছো। থ্যাংক ইউ। আমি সালমা মেয়েটিকে নিয়ে গবেষণাধর্মী যে কাজটা করেছি, তা লেখার চেষ্টা করেছি। আমি পাঠিয়ে দেব, পড়ে দেখুন। লেখাটা গবেষণাধর্মী হয়নি। সায়েন্টিফিক পেপার কি করে লিখতে হয় জানি না। এই দায়িত্বটা আপনার। আমরা এই জঙ্গলে বসে একের পর এক রিসার্চ পেপার বিদেশি জার্নালে পাঠাবো। মূল অথার আপনি, আমি কো অথার। সুলতান হাসল, সেই হাসি যা চট করে মুখ থেকে মুছে যায়, কিন্তু শরীরে থেকে যায়। বেশ কিছুক্ষণ শরীর দুলতে থাকে। এই প্রথম মিসির আলির শরীর গুলে উঠল। তার কাছে মনে হলো ঘেন্নাকর কিছু তার সামনে বসে আছে। সুলতান বলল, স্যার, এখন আপনি আমাকে সামান্য ভয় পাচ্ছেন। আপনার চোখ মুখ শুকিয়ে গেছে। কোম্পানি হিসেবে আমি খারাপ হব না। আমি শিক্ষিত একজন মানুষ। অঙ্কশাস্ত্রের মতো একটা জটিল বিষয়ে আমার পিএইচডি ডিগ্রি আছে। আপনি যদি অঙ্কের ছাত্র হতেন, তাহলে আমাকে চেনার সামান্য সম্ভাবনা ছিল। আমার পিএইচডির কাজ খুব ভালো হয়েছিল। গ্রুপ থিওরির সব বইতেই সুলতান ফাংশন বলে একটা ফাংশনের উল্লেখ আছে। আমার নামে তার নাম। যৌবনে এই দিকে কিছু মেধা ব্যয় করেছিলাম, পরে এইসব অর্থহীন মনে হয়েছে। স্যার, আমি কি বলছি আপনি কি শুনছেন? হ্যাঁ, শুনছি। এখন আমার কাছে মনে হচ্ছে আসল রহস্য পদার্থবিদ্যা বা অঙ্কে না, আসল রহস্য মানুষের মনে। আকাশ যেমন অন্তহীন, মানুষের মনও তাই। পৃথিবীর বেশিরভাগ অঙ্কবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতেন। আমিও ভালোবাসি। আকাশের দিকে তাকালে জাগতিক সব কিছুই তুচ্ছ মনে হয়। উই আর সো ইনসিগনিফিক্যান্ট। আমাদের জন্ম মৃত্যু সবই অর্থহীন। মিসির আলি বললেন, তুমি কি মানুষ খুন করেছ? সুলতান জবাব দিল না। মিসির আলি বসে স্তব্ধ হয়ে আছেন। সুলতান হুইল চেয়ার ঘুরিয়ে চলে যাচ্ছে। পেয়ারা গাছের নিচে বরকতকে দেখা যাচ্ছে। সে কুকুরকে গোসল দিচ্ছে। রোদ উঠেছে। আবহাওয়া অত্যন্ত মনোরম। চেরি গাছ থেকে একটা দুটা করে ফুল পড়ছে। ফুলগুলি গাছে যত সুন্দর দেখাচ্ছে, হাতে নেয়ার পর তত সুন্দর লাগছে না। কিছু সৌন্দর্য দূর থেকে দেখতে হয়, কাছ থেকে দেখতে হয় না। আমার নাম সুলতান। সাধারণত গরিব ঘরের ছেলে মেয়েদের এই জাতীয় নাম থাকে, সুলতান, সম্রাট, বাদশাহ। বাবা মা ভাবেন বড় হয়ে ছেলে রাজা বাদশাহ হবে। আমি কোনো গরিব ঘরের সন্তান ছিলাম না, বিত্তশালী পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা মার সন্তানদের নামকরণের মতো তুচ্ছ বিষয়ে কোনো আগ্রহ ছিল না। আমরা অনেকগুলি ভাই বোন ছিলাম। মা প্রতি বছর একটি করে সন্তান প্রসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। জ্ঞান হবার পর থেকেই আমি মাকে বিছানায় শোয়া পেয়েছি। নিজের সন্তানদের দিকে তাকানোর মতো অবস্থা তাঁর ছিল না। তার মন এবং শরীর দুই নষ্ট হয়ে গিয়েছিল। শেষের দিকে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা শুরু করলেন। আমরা থাকতাম পুরনো ঢাকার একটা বাড়িতে। সেই বাড়িও উঁচু পাঁচিলে ঘেরা। আমাদের পড়াশোনার জন্যে ঢাকা এনে রাখা হয়েছিল, কিন্তু সেই দিকে কারো কোনো নজর ছিল বলে মনে হয় না। বাবা ব্যস্ত তার ব্যবসা নিয়ে। আজ ঢাকা, কাল নারায়ণগঞ্জ, পরশু খুলনা, এই অবস্থা। মা বিছানায়। বাড়ি ভর্তি কাজের লোক। এরা পান খেয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘোরাফেরা ছাড়া কিছু করে না। সন্ধ্যার পর দুজন প্রাইভেট টিউটর আসেন। তাঁরা চা পানি খান, বেত নিয়ে হাম্বিতাম্বি করেন। সপ্তাহে 3 দিন আসেন একজন মাওলানা। তার বিরাট দাড়ি, চোখে সুরমা। তিনি আমাদের কোরআন শরীফ পাঠ করা শেখান। বিরাট বিশৃঙ্খলার ভেতরে আমরা বড় হচ্ছি, তবে বিশৃঙ্খলারও নিজস্ব ছন্দ আছে। কোথাও ছন্দপতন হচ্ছে না। একদিন হলো, আমার বড় বোন মারা গেল। ভালো মানুষ, সারাদিন কাজকর্ম করেছে। মাওলানা সাহেবের কাছে সিপারা পড়েছে। রাতে এশার নামাজ পড়ে ঘুমোতে গিয়েছে। সেই ঘুম আর ভাঙল না। বাবা তখন চিটাগাঙে। তিনি খবর পেয়ে কাজকর্ম ফেলে চলে এলেন। তাঁকে কন্যা শোকে অধীর বলে মনে হলো না। তিনি শুধু বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে লাগলেন আর বারবার বলতে লাগলেন,
সমস্যাটা কি? ঘটনাটা কি? বড় বোনের মৃত্যুর পেছনে কোনো সমস্যা বা ঘটনা হয়তো ছিল। আমি নিতান্তই শিশু বলে বুঝতে পারিনি। আমার বড় বোনের নাম মিরু। তার তখন 18-19 বছর। সমস্যারই সময়। আমার ধারণা ভালো কোনো সমস্যাই ছিল। বড় বোনের মৃত্যুর ঠিক 6 মাসের মাথায় মারা গেল আমার মেজ ভাই। তার নাম মিজাজাত। স্কুল থেকে ফেরার পথে রিকশার ধাক্কা খেয়ে নর্দমায় পড়ে গিয়ে মাথায় ব্যথা পেল। বাসায় এসে কয়েকবার বমি করে চোখ উল্টে দিল। বাবা শোকে যে অভিভূত হলেন তা না, চোখ মুখ কুঁচকে বললেন, সমস্যাটা কি? ট্রাকের নিচে পড়ে মারা যায় এটা ঠিক আছে, কিন্তু রিকশার নিচে পড়ে মৃত্যু, এটা কেমন কথা? আর কিছু না, অভিশাপ লেগে গেছে, মহা অভিশাপ লেগে গেছে। এই বাড়িতে থাকা আর ঠিক হবে না। সেই বছরের শেষ দিকে আমার সবচেয়ে ছোট বোনটা মারা গেল। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল বলা চলে, ডিফথেরিয়ার মৃত্যু। ছোট বোনের মৃত্যুর পর বাবা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ঠিক হলো ঢাকায় নতুন কোনো বড় বাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমরা গ্রামে থাকব। অভিশাপ লাগা বাড়িতে ফিরে যাব না। গ্রামের বাড়িতে আমাদের লেখাপড়া দেখিয়ে দেবার জন্যে সার্বক্ষণিক একজন শিক্ষক রাখা হলো। তার নাম ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস মাস্টার। বাবা তাকে ডেকে বিশেষ নির্দেশ দিলেন, শিশুদের শাসনে রাখতে হবে, কঠিন শাসন। পড়াশোনা না করলে, বেয়াদবি করলে মেরে তক্তা বানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। শিশুদের দুইটাই ওষুধ, একটা কৃমির ওষুধ আর একটা মার। মোহাম্মদ ইদ্রিস অত্যন্ত উৎসাহে তার কর্মকাণ্ড শুরু করলেন। প্রতিদিনই তিনি নির্যাতনের নানান কৌশল বের করতে লাগলেন। 2 হাতে ইট নিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকা দিয়ে শুরুটা করলেন। হাতের ইট তার পায়ে ফেলে দিয়ে তাকে প্রায় খোঁড়া করে ফেলার চেষ্টা করেছিলাম বলেই হয়তো আমার শাস্তির ব্যাপারে তিনি বিশেষ যত্নবান হলেন। এমন সব শাস্তি যা অনেক চিন্তাভাবনা, গবেষণা করে বের করতে হয়, চট করে মাথায় আসে না। আমাকে তিনি এক বিকালে বিশেষ এক ধরনের শাস্তি দেবার জন্য মন্দিরে নিয়ে ঢুকলেন। গা থেকে শার্ট খুলে খালি গা করলেন। দড়িতে 2 হাত পেছনে মোড়া করে বাঁধলেন। তারপর 2টা প্রকাণ্ড বড় বড় মাকড়সা সুতা দিয়ে বেঁধে আমার গলায় মালার মতো পরিয়ে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন। আমার মাকড়সা ভীতি আছে। এই নিরীহ প্রাণী মানুষের কোনোই ক্ষতি করে না, কিন্তু যারা একে ভয় পায় তাদের কাছে এরা রাজ্যের বিভীষিকা নিয়ে উপস্থিত হয়, যে কারণে মাকড়সা ভীতির আলাদা নাম পর্যন্ত আছে। প্রথম কিছুক্ষণ আমার মনে হলো আমি বোধহয় এক্ষুনি মারা যাব। সুতা দিয়ে বাঁধা মাকড়সা 2টা সারা গায়ে কিলবিল করছে, গলা বেয়ে মুখের দিকে উঠতে চেষ্টা করছে। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে সামান্যতম শব্দ বের হচ্ছে না। আমার ইচ্ছা করছিল ছুটে গিয়ে দরজায় আছড়ে পড়ি, সেটা সম্ভব হচ্ছিল না, কারণ আমার হাত পা জমে গিয়েছিল। ঘর অন্ধকার, আমি চোখে কিছুই দেখছি না, কিন্তু অদ্ভুত কারণে মাকড়সা 2টাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তাদের গা থেকে হালকা সবুজ আলো বের হচ্ছে। এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটল। চোখের সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি, যুবতী মেয়ে। তার গায়ে কোনো কাপড় নেই, তার জন্য কোনো লজ্জাও নেই। তার মাথা ভর্তি লম্বা লম্বা চুল। সেই চুল মুখের উপর পড়ে আছে বলে মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মেয়েটা বলল, মাকড়সা তো সামান্য পোকা, তুই ভয় দেখে মরে যাচ্ছিস। আমি বললাম, আপনি মাকড়সা 2টা ফেলে দিন, আপনার পায়ে পড়ি। নারী মূর্তি বলল, পায়ে পড়ে লাভ হবে না, আমি মাকড়সা হাত দিয়ে ছোঁবো না, স্নান করে এসেছি, হাত নোংরা হবে। তুই মাকড়সার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বল, তাহলে ভয় কমবে। আমি বললাম, আপনি কে? নারী মূর্তি চাপা গলায় বলল, আমি গৌরকালী। কি আশ্চর্য, তুই তো দেখি মাকড়সার ভয়ে মরে যাচ্ছিস, পেচ্ছাপ করে মন্দিরও অপবিত্র করে ফেলেছিস। তুই কেমন ছিলে বল দেখি, মাকড়সার ভয়ে কেউ পেচ্ছাপ করে? ছি। আমি বললাম, আপনি একটা কাঠি দিয়ে মাকড়সা 2টা ফেলে দিন। নারী মূর্তি চাপা হাসি হাসতে হাসতে বলল, পাগলের মতো কথা বলবি না, আমি এখন কাঠি পাবো কোথায়? কাঠি খুঁজতে হলে মন্দিরের বাইরে যেতে হবে। কুয়ার পাড়ে তোর মাস্টার বসে আছে, আমি নিগ্ন হয়ে তার সামনে যাব নাকি? তোকে একটা বুদ্ধি দেই, শোন। এই মাস্টার তোকে আরও যন্ত্রণা দেবে, যন্ত্রণা দেবার আগেই ব্যবস্থা করে ফেল। কি ব্যবস্থা? মাস্টারকে প্রায় দেখি কুয়ার উপর বসে থাকে, আচমকা ধাক্কা দিয়ে বেটাকে কুয়ার ভেতর ফেলে দিবি। পারবি না? না। না পারার কি আছে, এক ধাক্কায় সব সমস্যার সমাধান। খুবই গহীন কুয়া, নিচে বিষাক্ত গ্যাস, একবার পড়লে আর দেখতে হবে না।
কাজটা যে তুই করেছিস সেটাও কেউ বুঝবে না, ভাবে নিজে নিজে পড়ে গেছে। আমার অবশ্যই ধারণা কেউ কোনোদিন জানবেও না যে এখানে একজন মানুষ পড়ে আছে। মন্দিরের ভেতরের স্মৃতি এরপর আর আমার কিছু মনে নেই। হয়তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই ঘটনার তৃতীয় দিনের দিন আমি মোহাম্মদ ইদ্রিস মাস্টারকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দিই। কুয়াটা খুব গভীর তো বটেই, ধাক্কা দেওয়ার অনেক পরে ঝপাং শব্দটা কানে আসে। ওয়াল্লাগো শব্দটি দুবার শোনা যায়, তারপর সব নিস্তব্ধ। আমি খুব স্বাভাবিকভাবে কুয়ার পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর ঘরে চলে আসি। মাস্টার সাহেব বাড়িতে নেই এটা নিয়ে বাড়ির কাউকে উদ্বিগ্ন হতে দেখা গেল না, কারণ তখন আমার মায়ের শরীর খুবই খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। এখন মারা যান তখন মারা যান অবস্থা। মাওলানা ডাকা হয়েছে, মাওলানা তওবা করিয়েছেন। খবর পেয়ে বাবা চলে এসেছেন ঢাকা থেকে। মা সেই যাত্রা রক্ষা পেয়ে যান। বাবা উৎফুল্ল মনে ঢাকায় ফিরে যান। যাবার আগে আরেকজন নতুন মাস্টার ঠিক করে যান। মোহাম্মদ ইদ্রিসের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন যে সে ভালো কোনো সুযোগ পেয়ে চাকরি ছেড়ে ঢাকায় চলে গেছে। টিমোখারাম বলে তাকে অনেক গালাগালিও করেন। মার শরীর আরেকটু ভালো হলে আমরা আবার ঢাকা শহরে চলে আসি। মোহাম্মদ ইদ্রিস কুয়ার ভেতরে থেকে যায়। তার বিষয়ে কেউ কিছুই জানে না। আমি নিজেও ব্যাপারটা ভুলে যাই। একবার শুধু রাতে মন্দিরে দেখা নারী মূর্তিকে স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম, আমি মন্দিরের বারান্দায় বসে পেয়ারা খাচ্ছি। নারী মূর্তি এসে আমার সামনে দাঁড়ালো। পরিচিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, এ বাদর, আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, চিনতে পারছি। অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? নাকি আমার গায়ে কাপড় নেই বলে তাকাতে লজ্জা লাগছে? আমি বললাম, লজ্জা লাগছে। চোখের দিকে তাকিয়ে কথা বল, তাহলে লজ্জা লাগবে না। এখন বল দেখি, ইদ্রিস মাস্টারের উচিত শিক্ষা হয়েছে না? আমি বললাম, হয়েছে। দেখলি, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। মানুষের শরীর পচে গেলে খুবই দুর্গন্ধ হয়। কুয়াটা তো অনেক গভীর, এই জন্যে পচা গন্ধ নিচে জমে আছে, উপরে আসতে পারছে না। বুঝতে পারছিস? আমি তোকে একটা বিষয়ে সাবধান করতে এসেছি। কোন বিষয়ে? তুই কুয়ার ধারে একা একা যাবি না। গেলে কি হবে? ইদ্রিস মাস্টার তোকে ডাকবে। তুই বাচ্চা মানুষ তো, ডাক শুনে ভয়টয় পেতে পারিস। আচ্ছা, কুয়ার পাড়ে যাব না। কখনো কোনোদিনও কুয়ার ভেতরে কে আছে উঁকি দিয়ে দেখতে যাবি না। দেখতে গেলেই মহাবিপদ। আচ্ছা, দেখতে যাব না। ইদ্রিস মাস্টারের প্রসঙ্গ এখানেই শেষ। অনেক বছর পর ইদ্রিস মাস্টারের প্রসঙ্গটা আমার আবার মনে আসে। তখন আমি বিলেতে পড়াশোনা করছি। কোনো এক উইকেন্ডে হঠাৎ একটা বই হাতে এলো। বইটার নাম দ্য ক্রিস্টাল ডোর। বইটার লেখক কিংস কলেজের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, জেমস সলার। তিনি এই বইটিতে বললেন, মানুষের মনের কিছু দরজা আছে যা সহজে খোলে না। মানুষ যদি কোনো কারণে ভয়ঙ্কর কোনো চাপের মুখোমুখি হয়, তখনই দরজা খুলে যায়। তিনি এই দরজার নাম দিয়েছেন ক্রিস্টাল ডোর। জেমস সলার বললেন, এই স্ফটিক দরজার সন্ধান বেশিরভাগ মানুষ সমগ্র জীবনে কখনো পায় না, কারণ বেশিরভাগ মানুষকে তীব্র ভয়াবহ মানসিক চাপের মুখোমুখি হতে হয় না। জেমস সলার মনে করেন মানুষের কাছে দু ধরনের বাস্তব আছে, একটি দৃশ্যমান জগতের বাস্তবতা, আর একটি অদৃশ্য জগতের বাস্তবতা। স্বপ্ন হচ্ছে সেরকম একটি অদৃশ্য জগৎ, এবং সেই জগৎও দৃশ্যমান জগতের মতোই বাস্তব। স্ফটিক দরজা বা ক্রিস্টাল ডোর হলো অদৃশ্য বাস্তবতার জগতে যাবার একমাত্র দরজা। এই সাইকিয়াট্রিস্ট মনে করেন যে কৃত্রিম উপায়ে মানুষের মনে চাপ সৃষ্টি করে অদৃশ্য দরজা খোলা যেতে পারে। তিনি একটি কৃত্রিম উপায় বেরও করেছেন, তার উপর গবেষণা করছেন। মনের উপর কৃত্রিম চাপ সৃষ্টির জন্যে তিনি উৎসাহী ভলেন্টিয়ারকে একটি 7 ফুট বাই 7 ফুট এয়ারটাইট ধাতব বাক্সে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেন। বাক্সের ভেতরটা ভয়ঙ্কর অন্ধকার, বাইরের কোনো শব্দ সেখানে যাবার কোনো উপায় নেই। পরীক্ষাটা কি কেমনভাবে হবে তার কিছুই ভলেন্টিয়ারকে জানানো হয় না। যে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই বাক্সের ভেতর ঢোকে। তারপর হঠাৎ লক্ষ্য করে বাক্সের ভেতর পানি জমতে শুরু করেছে। আস্তে আস্তে পানি বাড়তে থাকে। ভলেন্টিয়ার বাক্সের ভেতর দাঁড়ায়, ঢাকাঢাকি করতে শুরু করে। বাক্সের ডালায় ধাক্কা দিতে থাকে, কোনো উত্তর পায় না। এদিকে পানি বাড়তে বাড়তে তার গলা পর্যন্ত চলে আসে। সে প্রাণে বাঁচার জন্য পায়ের আঙ্গুলে ভর করে উঠে দাঁড়ায়। পানি বাড়তেই থাকে। পানি নাক পর্যন্ত যাবার পর পরীক্ষাটা বন্ধ হয়। তীব্র ভয়ে ভলেন্টিয়ার দিশেহারা হয়ে যায়। পরীক্ষায় দেখা গেছে 30% ভলেন্টিয়ার
পরীক্ষার শেষ পর্যায়ে হঠাৎ নিজেকে বাক্সের বাইরে আলো ঝলমলে একটা জগতে দেখতে পায়, যে জগতের আলো পৃথিবীর আলোর মতো না, সেই আলোর বর্ণ সোনালী। সেই জগতের বৃক্ষরাজি পৃথিবীর বৃক্ষরাজির মতো না, সেই জগৎ অদ্ভুত, অবাস্তব এক জগৎ, যেখানে অস্পষ্ট কিছু মধুর সঙ্গীত শোনা যায়। শতকরা 10 ভাগ ভলেন্টিয়ার নিজেদের আবিষ্কার করেন অন্ধকার ধূম্রময় এক জগতে। সেই জগৎ আতঙ্ক এবং কোলাহলের জগৎ। বাকি 60 ভাগ কিছুই দেখে না। তারা আতঙ্কময় এক অভিজ্ঞতা নিয়ে বাক্স থেকে বের হয়ে আসে। আমি জেমস সাহেবের বইটি পড়ে মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে শৈশবে মোহাম্মদ ইদ্রিস মাস্টার না জেনেই এ ধরনের একটা পরীক্ষা আমার উপর করেছিল। ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করে স্ফটিক দরজা খোলার ব্যবস্থা করেছিল। আমি আমার পাঠ্য বিষয় গণিতশাস্ত্রের চেয়ে প্যারাসাইকোলজির বিষয়ে বেশি আগ্রহ বোধ করতে থাকি। এ ধরনের বইপত্র যেখানে যা পাই পড়ে ফেলার চেষ্টা করি। এটা করতে গিয়ে অনেক ভালো বই যেমন পড়েছি, অনেক মন্দ বইও পড়েছি। উদাহরণভাবে বলতে পারি, ভালো বই পড়ার উদাহরণ হিসেবে বলি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মানসিক জগৎ নিয়ে লেখা পেরিনের অসাধারণ বই ডেথ কল। পেরিন দেখিয়েছেন মৃত্যুর দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষদের মানসিক রূপান্তর একই ধারায় হয়। মৃত্যুর খুব কাছাকাছি চলে আসার পর হঠাৎ মনে হয় মানুষগুলি আর এই জগতে বাস করছে না, তারা অন্য কোনো জগতের বাসিন্দা হয়ে গেছে। যে জগৎটির সঙ্গে পৃথিবীর জগতের কোনো মিল নেই, তাদের কাছে সেই জগৎটি সত্য বলে মনে হয়। পেরিনের লেখা আরেকটি বইও আমাকে আলোড়িত করেছিল। এই বইটি ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়ে লেখা। রোগীরা জানেন তাদের মরণ ব্যাধিতে ধরেছে, বাঁচার কোনো আশা নেই, তারপরেও মনের গভীর গোপনে বেঁচে থাকার আশা পোষণ করেন। তারা ভাবেন একটা কিছু অলৌকিক ব্যাপার তাদের জীবনে ঘটবে, ঈশ্বর প্রার্থনা শুনবেন, তাদের আরোগ্য করবেন, ক্যান্সারের কোনো ওষুধ বের হয়ে যাবে, সেই ওষুধে রোগ মুক্তি ঘটবে। আশায় আশায় বাঁচতে থাকেন। একসময় হঠাৎ করে বুঝতে পারেন কোনো আশা নেই, নিশ্চিত মৃত্যু সামনেই অপেক্ষা করছে। তখন তারা অন্যরকম হয়ে যান। আত্মা তাদের ত্যাগ করে। আশা ত্যাগ করার পরও 2-1 দিন তারা বাঁচেন। সেই বাঁচা ভয়াবহ বাঁচা। মানুষটা বেঁচে আছে, কথা বলছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কিন্তু মানুষটার আত্মা নেই। আমার মায়ের বেলায় ঠিক এই ব্যাপারটা ঘটেছিল। আত্মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে এক ভয়াবহ ব্যাপার। বিলেতে পড়াশোনার সময় আমি মনে মনে ঠিক করে ফেলি সুযোগ এবং সুবিধা মতো আমি প্যারাসাইকোলজির উপর কিছু কাজ করব। সেই সুযোগের জন্যে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। মিসির আলি খাতার উপর থেকে চোখ তুললেন। সুলতান এসে পাশে দাঁড়িয়েছে। সে এসেছে নিঃশব্দে। মিসির আলি সুলতানের ঘরে ঢোকার শব্দ পাননি। সে যখন পাশে এসে দাঁড়িয়েছে তখনই বুঝতে পেরেছেন। সুলতান খাটে বসতে বসতে বলল, সন্ধ্যাবেলা পড়াশোনার জন্য ভালো না। মিসির আলি কিছু বললেন না। সুলতান বলল, আপনি গভীর মনোযোগ দিয়ে আমার লেখা পড়ছেন দেখে ভালো লাগলো। ঘটনাগুলি আমি মোটামুটি ভালোই গুছিয়ে লিখেছি। মিসির আলি বললেন, আমি যখন কিছু পড়ি মন দিয়ে পড়ি। তুমি গুছিয়ে না লিখলেও আমি মন দিয়ে পড়তাম। সুলতান বলল, এখানে আপনার সঙ্গে আমার কিছু মিল আছে। আমি যখন যা করি মন দিয়েই করি। যখন আকাশের তারা দেখি খুব মন দিয়ে দেখি। যখন মনে করি কারো উপর মানসিক চাপ সৃষ্টি করব, তখন সেই কাজটাও খুব মন দিয়ে করি। ভালো। সুলতান বলল, ভালো মন্দ বিবেচনা করে আমি কিছু করি না। আমাকে যা করতে হবে সেটা আমি করি। যাই হোক, এটা নিয়ে পরে আপনার সঙ্গে কথা হবে। আপনি একটা কাজ করুন, পুরো খাতাটা এখন পড়ার দরকার নেই, ধীরে সুস্থে পড়বেন। আমার ধারণা আপনি পড়ার অনেক সময় পাবেন। এখন শুধু সালমার অংশটা পড়ুন। এই মেয়েটি হচ্ছে আমার বর্তমান গবেষণার সাবজেক্ট। মেয়েটার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তার বিষয়ে আগে জানা থাকা ভালো। মিসির আলি খাতা বন্ধ করতে করতে বললেন, তোমাদের এই কুয়াতে কি মোহাম্মদ ইদ্রিস মাস্টারই আছে, নাকি আরও অনেকে আছে? সুলতান হাসি মুখে তাকিয়ে রইল, জবাব দিল না। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব মজার কোনো কথা শুনল। মিসির আলি বললেন, তোমার স্ত্রী কোথায়, লিলি? সুলতান হাই তুলতে তুলতে বলল, ও অসুস্থ। মিসির আলি বললেন, তোমার পরীক্ষা নিরীক্ষায় লিলি সাহায্য করে না? সুলতান বলল, ওর সাহায্যের তেমন প্রয়োজন পড়ে না। ও ভলেন্টিয়ার জোগাড় করে আনে, আপনাকে যেমন আনলো। অবশ্যই আপনাকে ভলেন্টিয়ার বলা ঠিক হচ্ছে না। বিপজ্জনক কাজে ভলেন্টিয়ার পাওয়া যায় না, জোর করে বানাতে হয়। আপনি অকারণে কথা বলে সময় নষ্ট করছেন।
সালমার বিষয়ে কী লিখেছি তাড়াতাড়ি পড়ে ফেলুন, 106 পৃষ্ঠায় পাবেন। আমি বরকতকে দিয়ে হারিকেন পাঠিয়ে দিচ্ছি। ভালো কথা, চা খাবেন? আপনাকে আজ মনে হয় বৈকালিক চা দেওয়া হয়নি। লিলি অসুস্থ হওয়ায় একটু সমস্যা হয়েছে। খাবার দাবারের ব্যবস্থাটা খানিকটা এলোমেলো হয়েছে। সুলতান উঠে দাঁড়ালো। মিসির আলি হারিকেনের জন্য অপেক্ষা করতে লাগলেন। সালমার বিষয়ে কী লেখা আছে মন দিয়ে পড়তে হবে। মিসির আলি খাতা খুললেন, 106 পৃষ্ঠা বের করলেন। এখনও ঘরে কিছু আলো আছে, পড়া শুরু করা যেতে পারে। এর মধ্যে নিশ্চয়ই হারিকেন চলে আসবে। স্যাম্পল নাম্বার 7। নাম সালমা, বয়স 15 থেকে 16, পড়াশোনা নবম শ্রেণীর ছাত্রী, বুদ্ধি ভালো, বেশ ভালো। জীব হিসেবে মানুষকে যতটা ভঙ্গুর মনে করা হয় সে তত ভঙ্গুর না। মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা কঠিন কাজ। মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম প্রক্রিয়া অত্যন্ত প্রবল। মানসিক চাপ প্রতিরোধে সে তার সমগ্র শক্তি নিয়োগ করে। আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে মানুষের এই ক্ষমতা অনেকবার প্রত্যক্ষ করেছি। সালমার বিষয়ে একই ব্যাপার ঘটেছে। তার উপর সৃষ্টি করা মানসিক চাপ সে নিজস্ব ডিফেন্স মেকানিজমের মাধ্যমে প্রতিহত করছে। আমি প্রতিদিনের পর্যবেক্ষণ লিখে যাচ্ছি। 18/4/80 সালমাকে প্রথম সংগ্রহ করা হলো। সংগ্রহ পদ্ধতি অবান্তর বলে উল্লেখ করছি না। বাবা মা ভাই বোন ছেড়ে হঠাৎই নতুন জায়গায় উপস্থিত হয়ে সে প্রথমে খুব ঘাবড়ে গেল। আমি অতি দ্রুত তার ভয় দূর করলাম। তাকে বলা হলো আমি যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মাকে খুঁজে বের করে তাকে তাদের কাছে পাঠাবো। মেয়েটি মিশুক প্রকৃতির। প্রাথমিক শঙ্কা ও ভয় সে দ্রুত কাটিয়ে উঠল। রাতে অনেকক্ষণ তার সঙ্গে গল্প করলাম, পড়াশোনার খোঁজ নিলাম। সে জানালো যে তার ভীতের বিষয় একটাই, তা হলো অঙ্ক। তার ধারণা সে এসএসসিতে সব বিষয়ে পাশ করলেও অঙ্কে ফেল করবে। আমি তার অঙ্ক ভীতি কাটানোর জন্যে অঙ্ক নিয়ে কিছুক্ষণ গল্প করলাম। 9 সংখ্যাটির অদ্ভুত গুণ ব্যাখ্যা করলাম। যেমন 9 এমন একটা সংখ্যা যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এবং গুণফলের সংখ্যাগুলিকে যোগ করলে আবার 9 হয়। যেমন 9 × 6 = 54, 5 + 4 = 9, 9 × 16 = 144, 1 + 4 + 4 = 9। সালমা এতে খুবই মজা পেল। নিজেই ব্যাপারটা পরীক্ষা করল এবং জানতে চাইল 9-এর বেলা এরকম হচ্ছে কেন। বোঝা যাচ্ছে মেয়েটির বুদ্ধি ভালো। অল্প বুদ্ধির মেয়ে অঙ্কের এই ব্যাপারটা ধরতে পারত না। 19/4/80 আজ সালমার উপর প্রথম মানসিক চাপ সৃষ্টি করা হলো। আমি তার কাছে জানতে চাইলাম সে কুমারী কিনা। প্রথম কিছুক্ষণ প্রশ্নটা সে ধরতেই পারল না। তাকে কুমারী বলতে কি বোঝাচ্ছে তা ব্যাখ্যা করার পর সে হতভম্ব হয়ে গেল। সে কল্পনা করেনি এ ধরনের কোনো প্রশ্ন আমি তাকে করতে পারি। সে কান্নাকাটি শুরু করে দিল। আমি কঠিন ধমক দিয়ে তার কান্না থামিয়ে খুবই শান্ত গলায় বললাম যে তাকে এখানে আনা হয়েছে গৌরকালীর মন্দিরে দেবীর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্যে। বলিদানের জন্য কুমারী মেয়ের প্রয়োজন বলেই জিজ্ঞেস করা হচ্ছে। তাকে দেবী মূর্তি দেখিয়েও আনলাম। সে জানতে চাইল কবে বলি দেওয়া হবে। আমি বললাম অমাবস্যায়। মেয়েটি সারা রাত অচেতনের মতো পড়ে রইল। তার শরীরের উত্তাপ বাড়ল। রাতে ভুল বকতে থাকল। 20/4/80 সকালবেলা মেয়েটা আমার সঙ্গে খুবই স্বাভাবিক ব্যবহার করল এবং ভীত গলায় বলল গতরাতে সে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছে। দুঃস্বপ্নে একজন কেউ তাকে এসে বলেছে যে তাকে মা কালীর কাছে বলি দেওয়া হবে। মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল চাচা, এমন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন দেখলাম? মেয়েটির নিজস্ব ডিফেন্স মেকানিজম কাজ করতে শুরু করেছে। তার মস্তিষ্ক তাকে নিশ্চিতভাবে বুঝিয়েছে কাল রাতের ঘটনাটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া যেতে পারে, তবে দুঃস্বপ্ন কেটে গেলে ভয় পাওয়ার কিছু নেই। তার সময়টা স্বপ্ন এবং জাগরণ এই দুয়ের ভেতর ভাগ করে নিল। যখনই সে ভয় পাচ্ছে তখনই ভাবছে এটা স্বপ্ন। কিছুক্ষণের মধ্যে স্বপ্ন কেটে যাবে এবং সব স্বাভাবিক হয়ে যাবে। 21/4/80 আজ সালমাকে রাতে থাকতে দেওয়া হলো মন্দিরে। মন্দিরে সামান্য আলোর ব্যবস্থা রাখা হলো। গাঢ় অন্ধকারে মানুষ ভয় পায় না। ভয় পাবার জন্য আলো আধার প্রয়োজন। কুকুর 3টা মন্দিরের চারপাশে যেন ঘুরপাক খায় সেই ব্যবস্থা করা হলো। মন্দিরের মূল দরজা খোলা। আমার দেখার ইচ্ছা মিটি কী করে। সে তেমন কিছু করল না। সারা রাত মূর্তির গা ঘেঁষে বসে রইল। মাঝে মাঝে দেখছি তার ঠোঁট নড়ছে। সে হয়তো কথা বলছে মূর্তির সঙ্গে। আমার ধারণা মূর্তিটাকে সে ভয়ঙ্কর হিসেবে না নিয়ে বন্ধু হিসেবে নিয়েছে। কারণ মূর্তিটা দেখতে লিলির মতো। সালমা লিলিকে চেনে। মূর্তির গা ঘেঁষে বসে থাকার এই একটি যুক্তি।
তাকে অবশ্যই অমাবস্যা কবে তা জানানো হয়েছে। অমাবস্যার মধ্যরাতে ঘটনা ঘটানো হবে তাও বলা হয়েছে। জেমস সলারের বিখ্যাত পরীক্ষার মতো পরীক্ষা। তার পরীক্ষার বাক্সে পানি জমতে শুরু করেছে। আমার পরীক্ষায় অমাবস্যা এগিয়ে আসছে। হা হা হা। মিসির আলি খাতা বন্ধ করলেন। তার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন সালমা নামের মেয়েটি আজ রাতেই মহা বিপদে পড়তে যাচ্ছে। সুলতান তার বিখ্যাত পরীক্ষা সালমাকে নিয়ে করছে না। সে পরীক্ষাটি করছে মিসির আলি নামের একজনকে নিয়ে, যাকে সে মানসিকভাবে নিজের কাছাকাছি ভাবছে। মিসির আলি মোটামুটি নিশ্চিত যে সুলতান মধ্যরাতেই হত্যাকাণ্ডটি ঘটাবে তাকে ভয় দেখানোর জন্যে। বাচ্চা একটি মেয়ের মানসিক পরিবর্তন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সালমা মেয়েটি তার সাবজেক্ট না, তার সাবজেক্ট মিসির আলি। মেয়েটির মৃত্যুতে তার কিছু যায় আসে না। তার আগ্রহ কৌতূহল মিসির আলিকে নিয়ে, যে কারণে সালমা মেয়েটিকে জোগাড় করার পরই মিসির আলি নামের মানুষটাকে এখানে আনার জন্য ব্যবস্থা করেছে। সুলতানের মতো মানুষেরা একটা পর্যায়ে বুদ্ধির খেলা খেলতে চায়। আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এটা তাদের একটা খেলা। শিশুদের সঙ্গে সিরিয়াল কিলারদের কোথাও যেন সামান্য মিল আছে। শিশুদের কাছে যেমন সবই খেলা, এদের কাছেও তাই। সালমা মেয়েটিকে রক্ষা করার কোনো উপায় কি আছে? খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং অতি দ্রুত ভাবতে হবে। হাতে সময় খুব বেশি নেই। সুলতানের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে তিনি নামতে পারছেন না। মানসিক যুদ্ধ অবশ্যই করা যাবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় অস্ত্র কি তার কাছে আছে? সুলতানের বিষয় অঙ্ক, কাজে যুক্তি ব্যাপারটা তার কাছে গুরুত্বপূর্ণ হবার কথা। যুক্তির ক্ষমতার প্রতি তার আস্থা অবশ্যই থাকবে। সুলতানের মানসিক দুর্গে তাকে পৌঁছতে হবে যুক্তির সিঁড়িতে পা রেখে। এমন যুক্তি যা সুলতানকে গ্রহণ করতে হবে। তিনি কি পারবেন? মিসির আলি চোখ বন্ধ করে আছেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন, পারছেন না। তিনি অনুভব করলেন তাঁর শরীর কাঁপছে। এটা ভালো লক্ষণ না, এটা বয়সের লক্ষণ, জরার লক্ষণ। দিগ্ধগ্ন অত জর্সের নিনেজ জরা মৃত্যুবে পরিণ দদাত্তথ পক্ষিং সহ সম্ভবেম। আমার ভাগ্য আমাকে নিয়ে যাবে জরায়, জরা নিয়ে যাবে সেই মৃত্যুতে, যা আমাকে অসীমের সঙ্গে যুক্ত করবে। মিসির আলির ঘুম পাচ্ছে। তিনি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লেন। তার শীত লাগছে, শীতে গায়ে কাঁটা দিচ্ছে। তিনি গায়ের উপর চাদর টেনে দিলেন। তিনি কিছুক্ষণ ঘুমোবেন। মধ্যরাতের আগে সুলতান নিশ্চয়ই তাকে ডেকে নিয়ে যাবে। হয়তো তখনই সালমার সঙ্গে দেখা হবে। হত্যাকাণ্ডটা যে খুব সহজ হবে তাও মনে হয় না। সুলতানের মতো মানুষরা ড্রামা পছন্দ করে। হয়তো মেয়েটাকে স্নান করানো হবে, নতুন কাপড় পরানো হবে, গলায় দেওয়া হবে জবা ফুলের মালা। এই ফুল প্রাচীন ভারতের অনেক নররক্তের সাক্ষী। ঘুমের মধ্যে মিসির আলি বিড়বিড় করে বললেন, সালমা মাগো, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমি সাধারণ কেউ না মা, আমি মিসির আলি। সুলতান মরিচ ফুল গাছের বেদিতে বসে আছে। তার সামনে হারিকেন। হারিকেনের আলোয় সুলতানের মুখ দেখা যাচ্ছে, আনন্দময় মানুষের মুখ। সে হাত দিয়ে মাথার চুল টানছে, কিন্তু তাতে কোনো অস্থিরতা প্রকাশ পাচ্ছে না। সুলতানের সামনে দুটা পিরিচে ঢাকা কফির মগ। মিসির আলি এসে বেদিতে বসলেন। সুলতান কফির মগ মিসির আলির হাতে এগিয়ে দিতে দিতে বলল, আমি এর মধ্যে দুবার খোঁজ নিয়েছিলাম, দেখলাম আপনি ঘুমোচ্ছেন। স্যার, আপনার ঘুম কি ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। সুলতান হাসি মুখে বলল, এমন পরিস্থিতিতে কেউ ঘুমোতে পারে আমার ধারণা ছিল না। মিসির আলি বললেন, পরিস্থিতি কি খুব খারাপ? খারাপ তো বটেই, আজ অমাবস্যা না। আমি সালমা মেয়েটার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও আসলে আমার পরীক্ষায় কোনো কাজে আসছে না। তাকে তো আর ফেরত পাঠাতে পারি না। এই রিস্ক আমার পক্ষে নেওয়া সম্ভব না। কাজে অন্য ব্যবস্থা নিতে হচ্ছে। কফি খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। সালমা মেয়েটির সঙ্গে কি কথা বলবেন? না। না কেন? মিসির আলি জবাব দিলেন না। কফির মগে চুমুক দিতে লাগলেন। একবার তাকালেন মরিচ ফুল গাছটার দিকে। গাছ ভর্তি জোনাকি, জ্বলছে নিভছে। এত সুন্দর লাগছে দেখতে যে তিনি চোখ ফেরাতে পারছেন না। স্যার, কি দেখছেন? জোনাকি। অনেকদিন পর দেখলাম। অপূর্ব দৃশ্য। মনে হচ্ছে আকাশের সব তারা গাছে নেমে এসেছে। সুলতান সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনি জোনাকি দেখে অভিভূত হচ্ছেন? মেয়েটিকে রক্ষা কিভাবে করা যায় এ বিষয়ে ভাবছেন না? ভাবছি। কোনো কিছুর দিকে তাকিয়ে থেকে অন্য কিছু ভাবা খুব সহজ। ভেবে কিছু পেয়েছেন? হ্যাঁ। কি পেয়েছেন? আচ্ছা, আমি বলি আপনি কি পেয়েছেন।
আপনি ঠিক করেছেন যুক্তি দিয়ে আমার সিদ্ধান্ত বদলাবেন। আপনার ঝুলিতে যেসব ধারালো যুক্তি আছে তার সব একের পর এক বের করবেন। সক্রেটিসের বিখ্যাত যুক্তিটা দিতে পারেন। সক্রেটিস বলেছেন, কোনো মানুষই জেনে শুনে মন্দ কাজ করে না। মিসির আলি সহজ গলায় বললেন, এইসব যুক্তি তোমার বেলায় খাটবে না। আমাকে যা করতে হবে তা হলো তোমার মনের ভেতরে চেতনার গভীরে যে ভয় বাস করছে তাকে বের করে আনা। সুলতান শীতল গলায় বলল, আমার ভেতরে ভয় বাস করছে? কিসের ভয়? মিসির আলি বললেন, কুয়ার ভয়। গৌরকালী মূর্তি এসে স্বপ্নে তোমাকে বলে গেল কখনো যেন কুয়ার পাশে না যাও। কুয়াতে ভয়ঙ্কর কিছু তোমার জন্য অপেক্ষা করছে। গৌরকালী বলে তো কিছু নেই। তোমার অবচেতন মন গৌরকালীকে সৃষ্টি করেছিল। সেই অবচেতন মনই ভয়টাকে সৃষ্টি করেছে। সেই ভয় বাস করছে কুয়ার ভেতরে। আমি যুক্তি দিয়ে কথা বলছি। তুমি কি যুক্তিগুলো বুঝতে পারছো? পারছি। কুয়ার পাশে যেই মুহূর্তে তুমি দাঁড়াবে, প্রবল ভয় তোমাকে সম্পূর্ণ গ্রাস করবে। অবচেতন মন তোমাকে ভয়ঙ্কর কিছু দেখাবে। কি দেখবে আমি জানি না। হয়তো দেখবে কুয়ার গা বেয়ে ইদ্রিস মাস্টার উঠে আসছে। তাকে দেখাচ্ছে একটা কুৎসিত মাকড়সার মতো, কিংবা এর চেয়েও ভয়ঙ্কর কিছু দেখবে। সুলতান হাতের সিগারেট ফেলে দিয়ে শান্ত গলায় বলল, আপনি যা বলছেন ঠিক আছে, আমি সেটা জানি। জানি বলেই কখনো কুয়ার পাশে যাই না। কারো পক্ষে আমাকে কুয়ার পাশে নিয়ে যাওয়া সম্ভব না। মিসির আলি সহজ গলায় বললেন, তোমাকে কুয়ার কাছে যেতে হবে কেন? কুয়া তোমার কাছে চলে আসবে। তুমি বসে আছো বেদিতে, তুমি দেখবে কুয়া ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার দিকে। সুলতান তীক্ষ্ণ গলায় বলল, তার মানে? মিসির আলি বললেন, তুমি আকাশের তারা দেখো। এই ব্যাপারটা তুমি সবচেয়ে ভালো বুঝবে। আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় না আকাশের তারা নিচে নেমে আসছে? অনেকটা সেরকম। দৃষ্টি বিভ্রম। কুয়া থাকবে কুয়ার জায়গায়, অথচ তোমার মনে হবে কুয়া জীবন্ত প্রাণীর মতো এগিয়ে আসছে। সুলতান চাপা গলায় বলল, আপনি আমার সঙ্গে একটা ট্রিক্স করার চেষ্টা করছেন। মিসির আলি বললেন, হ্যাঁ করছি। তোমার মনের গভীরে ঘাপটি মেরে বসে থাকা ভয়টাকে বের করে এনেছি। ভয় তোমার চেতনা অসাড় হয়ে এসেছে। তখন বলেছি কুয়া এগিয়ে আসছে। তোমার অবচেতন মন তা গ্রহণ করেছে। একে সাইকোলজির ভাষায় বলে ইনডাক্ট হ্যালুসিনেশন। তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কুয়া তোমার দিকে এগিয়ে আসছে। তোমার মনও আমাকে খানিকটা সাহায্য করেছে। এই কুয়াটার প্রতি তোমার তীব্র আকর্ষণ। তুমি সবসময় তার কাছে যেতে চেয়েছ। কিছুক্ষণের ভেতর কুয়াটাকে তুমি তোমার সামনে এসে দাঁড়াতে দেখবে। তোমার ইচ্ছা করবে না, তারপরও তুমি উঁকি দেবে। এবং যে ভয় তুমি পাবে, সেই ভয়ের জন্মই পৃথিবীতে নয়, অন্য কোনো জগতে। সুলতান চিৎকার করে উঠল, স্টপ, প্লিজ স্টপ, স্টপ ইট প্লিজ। সুলতান বিকৃত গলায় চেঁচাচ্ছে। তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করেছে। ছুটে এসেছে লিলি। কিছু দূর এসেই সে থমকে দাঁড়িয়ে গেল। সুলতান চিৎকার করেই যাচ্ছে। সে থরথর করে কাঁপছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মরিচ ফুল গাছের বেদির দিকে। ভয়ঙ্কর কিছু সে অবশ্যই দেখতে পাচ্ছে। মিসির আলি শান্ত ভঙ্গিতে সিগারেট ধরালেন। এগিয়ে গেলেন মন্দিরের দিকে। সালমা মেয়েটি নিশ্চয়ই মন্দিরে আছে। বেচারি হয়তো ভয়ে মরে যাচ্ছে। তার ভয়টা কাটানো দরকার। সালমা মূর্তির আড়ালে গুটিসুটি মেরে বসেছিল। মিসির আলিকে দেখে সে চোখ বড় বড় করে তাকালো। মিসির আলি কোমল গলায় বললেন, কেমন আছো গো মা? মেয়েটা জবাব দিল না। তার চোখ ভর্তি হয়ে গেল পানিতে। মিসির আলি বললেন, আমার ছোট্ট মায়ের চোখে পানি কেন? কাছে এসো, চোখ মুছিয়ে দেই। এসো জোনাকি পোকা দেখি। আমি আমার জীবনে একসঙ্গে এত জোনাকি দেখিনি। এতক্ষণ শুনছিলেন হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজ থেকে উপন্যাস আমি মিসির আলি এর তৃতীয় ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং উপন্যাসের কোন অংশটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে, কোন অংশটি ভালো লাগেনি, বা সম্পূর্ণ উপন্যাসটি আপনাদের কাছে কেমন লেগেছে, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো কেমন লেগেছে, আপনারা এসব বিষয়গুলো কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। আমরা কাজ করতে খুবই আগ্রহ বোধ করি। সো
অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং জানাবেন আপনাদের মতামতগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।